দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসেব রাখার কি আর সময় পেয়েছি? তবে যখন বয়সের কথা বলছই, তোর কাঁচা বয়সের একটা ঘটনা শোনো। তখন আমি এইবার ঘনাদা যে গল্পটা শুরু করবেন সেটা কখনো সিপাহি মিউটিনির, কখনো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সুতরাং ঘনাদার বয়স আমার মনে হয় 25 থেকে 250, যা খুশি হতে পারে। এটুকু জানি, গত 200 বছরের ইতিহাসে যে কোনো ঘটনার ভিতরেই তিনি অনায়াসে বিচরণ করতে সক্ষম। তবু গত কয়েক বছর যে কৃপা করে তিনি আমাদের এই 72 নম্বর বনমালী নস্কর লেনের মেসটি থেকে পারতপক্ষে নড়েন না এবং আমাদের ছুটি ছাটার আড্ডায় নিয়মিত এসে বসেন, এ আমাদের অসীম সৌভাগ্য বলতে হবে। যদিও ভয় দেখাতে তিনি ছাড়েন না যে হঠাৎ একদিন পাত্তাড়ি গুটিয়ে নিরুদ্দেশ হয়ে যাবেন, কিন্তু সাধারণত সেই ভয়টা দেখান একেবারে মাসের শেষে, মানে মেসের খরচের তাগাদা করার সময়। সেই ভয়ে কিংবা হতাশ হয়েই তার কাছে তাগাদা করাটা আমরা ছেড়ে দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটা দখল করেন। শিশিরের কাছ থেকে দয়া করে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরান, তাতে শিশির অবশ্য উদ্ধার হয়ে যায়। তারপর চোখ বোঝেন, আর যেন আমাদের কথা সূত্র ধরেই ঠোঁট দিয়ে অল্প ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করেন, কি কথা হচ্ছিল? বন্যার? আগে হ্যাঁ, এই দামোদরের এবারের বানটা তো একেবারে অস্বাভাবিক ক্ষতি করে দিল পশ্চিমবঙ্গের। তাই? অস্বাভাবিক ক্ষতি? দামোদরের বান? টাইডাল ওয়েভের নাম শুনেছ? দেখেছ কখনো সেই ঢেউ যাকে বলে সামুদ্রিক জলোচ্ছ্বাস? সে কিরকম অস্বাভাবিক ধারণা রয়েছে? হ্যাঁ, টাইডাল ওয়েভ নাম পড়েছি ভূগোলে, কিন্তু দেখিনি কখনো, মানে নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। সেই তো কেমন করে আর থাকবে। তাহলে শোনো, আমি তখন মুক্তোর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি। ঘনাদা তার গল্প শুরু করেন, আর তার এই চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় কি করে এইরকম একটা টাইডাল ওয়েভের মাথায় চড়ে তিনি একেবারে তাহিতি থেকে সোজা ফিজি দ্বীপে গিয়ে উঠেছিলেন। আর এই গল্প শুনে আমাদের কিরকম অবস্থা হয় বুঝতেই পারছেন। ভর দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতন আর কি। আমার গৌর, শিশির আর শিবুর অবশ্য তাতে কোনো সমস্যা ছিল না। গোলটা বাঁধল বুনো বাপি দত্তকে নিয়ে। সে যেমন গোয়ার তেমনি সন্ডা। এ হেন লোককে মেসে জায়গা দিয়ে ভুল যে হয়েছে সেটা হাড়ে হাড়ে বোঝা গেল এক শুক্রবার। বোমাটা ফাটলো রাত্রের খাওয়া দাওয়ার পর। মফস্বলে যাদের বাড়ি তাদের কল্যাণে শুক্রবার রাতের খ্যাটনটা বলতে নেই বেশ ভালোই হয়। আসলে শনিবার বাড়ি গিয়ে তারা ফেরে একেবারে সোমবার সকালে, ফলে রোববারের ভোজটা তারা শুক্রবার রাতে সাঁটিয়েই কিছুটা উসুল করে নেয়। আজ রান্না হয়েছিল হাঁসের মাংস। মফস্বলীদের মধ্যে বাপি দত্ত একজন, সাঁটিয়েদের ভিতরেও। 3 বারের জায়গায় 4 বার চেয়ে খেয়ে যেভাবে সে পাত চাটছিল, ঘনাদা দেখলেও হিংসে করতেন। কি ভাগ্যি আজ তিনি শরীর খারাপ বলে না 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 খেয়ে নয়, আগেই খেয়ে দিয়ে ঘরে চলে গেছেন। বাহ, চমৎকার। আমি বলি কিনা যে মাংস যদি খেতে হয় তো হাঁসের, ও মুরগি বলো আর পায়রাই বলো, হাঁসের কাছে কিছুই না, যদি জাত বিক্রি হাঁস হয়। কেন? উট পাখি হলেও তো মন্দ হয় না। উট পাখি? উট পাখি আবার খায় নাকি? খেলে দোষ কি? এক পাখিতেই তোমারও হয়, অন্যদের জন্য মাংসের হাড়িতে টান পড়ে না। যারা রান্না করবে সেই ঠাকুর চাকুরেরও হয়ে যায়। আরে না না, কি যে বলো, উট পাখি আসলে খাওয়াই যায় না। আর তাছাড়া হাঁস ছাড়া অন্য কিছু আমি আবার ভালো খাইও না। আসল বিগড়ি হাঁস। হাঁস আবার চেনা চাই। ঠাকুর, ঠাকুর, এই তো ঠাকুর। আজ হাঁস কে কিনে আনলো ঠাকুর? ঠাকুরই সাধারণত আমাদের ভালো মন্দ বাজার করে। সে কিন্তু সামনে এলেও নীরবে দাঁড়িয়ে রইল। কই, কে কিনে এনেছে বললে না? তুমি? আগে না বাবু। সে আমি জানতাম। বাবা, এ হাঁস চিনে আনা তোমার কম্য নয়, কিন্তু কিনে আনলোটাকে তোমরা কেউ? আমি, গৌর, শিশি, শিবু বোকার মতো এর ওর দিকে তাকালাম। না, কিনে তো আমরা কেউ আনিনি।
তোমরা কেউ আনোনি? তাহলে বিগড়ি হাঁস কি নিজে থেকে উড়ে এসে হাঁড়িতে ঢুকলো নাকি? ন্যাকামো করো না হে আমার সঙ্গে, বলো বলো, ঝেড়ে কাশো। আগে হাঁস তো আপনি কিনে এনেছেন স্বয়ং। আমি আমি কিনে এনেছি? খানিকক্ষণ বাপি দত্তর মুখ দিয়ে আর কথা ছুটল না। তারপর আমরা টের পেলুম বোমার পোলতেতে আগুনটা লেগেছে। আমি মানে কাল বাড়িতে নিয়ে যাব বলে আমি যে কটা হাঁস কিনে এনেছি তাই কেটে রান্না হয়েছে, আর তাই তোমরা সবাই মিলে ফুর্তি করে খেয়েছো আর আমাকে খাইয়েছো। ঘরে কি বলে আধুনিক কবিতার মতো শিশির পড়লে শোনা যায়। শিশিরের দীর্ঘশ্বাসও শোনা গেল অবশ্য। আর তারপরেই বোমাটা ফাটলো। কে কে আমার হাঁস কেটেছে? কার এই শয়তানি আমি শুনতে চাই। আমাদের চোখ যার যার থালার উপর, কিন্তু উত্তর না দিলে ঠাকুরের তো নিস্তার নেই। আগে বড় বাবু কেটেছেন। বড় বাবু? বড় বাবু? বড় বাবু মানে তোমাদের সেই শুটকো মরকট গেজেল চালিয়াত ঘনাদা? এ ধরনেই দ্বিধা হোক আমরা তখন ভাবছি, কিন্তু ভাববার সময়ও পাওয়া গেল না। শকড়ি হাতে এঁটো মুখ না ধুয়েই বাপি দত্ত তখন সিঁড়ি দিয়ে রওনা হয়েছে ওপরে। আমরাও ছুটলাম তার পিছনে। আরে শোনো শোনো দত্ত, আরে পড়ে যাবে যে। কে কার কথা শুনে, কিন্তু ছাদে পৌঁছানোর আগে আমরাই শুনতে পেলাম, খুলুন খুলুন, ওহে বড় বাবু দরজাটা খুলুন, না হলে ভেঙে ফেলতে হবে। বাপি দত্তর সঙ্গে চালিয়াতি করে দরজা বন্ধ করে পার পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, ভেঙেই দেবো আজ। আহারে বর্মা নয়, সাধারণ সেগুন কাঠ, তার আর কতটা জান, ও ভেঙেই যাবে। আর বাপি দত্তকে এখন সামলানো বুনো মোষকে বশ করার মতোই শক্ত। তবু মরিয়া হয়ে তাকে ধরতে যাব এমন সময় দরজা খুলে গেল ভিতর থেকেই। কি ব্যাপার, এত রাত্রে দরজায় টোকা কেন? টোকা? টোকা শুনেই বোধহয় বাপি দত্ত কাত। পাড়ার লোক যে আওয়াজে ডাকাত পড়ার ভয়ে এতক্ষণে হয়তো লালবাজারে ফোন করেছে, তার নাম টোকা। কিন্তু ভিতরের বারুদ তখনও জ্বলছে। বাপি দত্তর গর্জন আর থামে না। কেন এত রাত্রে টোকা আপনি জানেন না? নাকামি করছেন। কে আমার হাঁস কেটেছে? ও হাঁস, আমি কেটেছি। আপনি কেটেছেন তা আমি জানি, নইলে এত বড় আসপদ্দার কার হবে? কিন্তু কার হুকুমে, কোন সাহসে আপনি আমার হাঁস কেটেছেন? বাড়ি নিয়ে যাব বলে চারটে বেঁচে কেন হাঁস কেন কেটেছেন আপনি? চারটেই তো মোটে। ও, চারটে হাঁস কাটাটা কিছুই নয় আপনার কাছে? না, কিছুই নয়। হাঁস এ পর্যন্ত কেটেছি 1232টা। আরো কত যে কাটতে হবে কে জানে। ঘনাদা তার খাটের দিকে বিষণ্ণভাবে পা বাড়ালেন, আমরাও সঙ্গে সঙ্গে। কিন্তু তক্ষুনি থামতে হলো। যাচ্ছেন কোথায়? ওসব গুল আমার কাছে ঝেড়ে আমাকে গলাতে পারবেন না। ওসব চালাকি আমি সব জানি। জানো জানো মঙ্গারু সেংচং কাকে বলে? মঙ্গারু সেংচং। কি বললেন? কি বললেন আপনি? আরেকবার বলুন। সেই একবার শুনে তুমি কি বুঝবে? বললাম মঙ্গারু সেংচং। তুমি নয়, তোমাকে বলিনি, ও হাঁসের নাম। জানো 300 সেরা শিকারী দুনিয়ার সমস্ত জলা জঙ্গলে হাঁস খুঁজে ফিরছে। জানো একটা হাঁসের জন্য গলায় গলায় যাদের ভাব, এরকম দুটো দেশে ওর গলা কাটতে পারে। জানো একটা হাঁসের পেট কেটে কলকাতা শহরটা বা ধরো লাস ভেগাসটা কিনে নিয়েও যা থাকে, তাতে একটা দুটো ছোটখাটো আইল্যান্ড কিনে ফেলা চলে। এই শেষের কথাটা শুনে বাপি দত্ত কাবু। গলা কিন্তু তবু তার চড়া। কি কি আছে সেই হাঁসের পেটে? হিরে মানিক? হিরে মানিক? এই বুদ্ধি না হলে হাঁস শুধু এতদিন খেতেই কেন? কি 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 আছে তাহলে? বাপি দত্ত একেবারে উদ্গ্রীব। সে হাঁ করে তাকিয়ে রয়েছে ঘনাদার দিকে। ঘনাদা জুত করে নিজের খাটের উপরে উঠে বসলেন। আমরাও যেখানে যেমন পারলাম বসলাম। শিশির কি করে যে ওই গোলমালের ভেতরে বুদ্ধি করে সিগারেটের কৌটোটা নিয়ে এসেছিল সেই জানে।
ঘনাদা সেখান থেকে একটা সিগারেট তুলে নিয়ে বললেন, এই নিয়ে হলো 3292 নাকি 99 শিশির? আগে 92 হবে। আহ? বেশ। আচ্ছা, যা বলছিলাম, সেই হাঁসের পেটে আছে একটা নস্যির কৌটো। নস্যির কৌটো? নস্যির কৌটো। নস্যির কৌটো? নস্যির কৌটো আপনার ওই হাঁসের পেটে? সেই নিয়ে এত আদিক্ষেতা? নস্যি? ছ্যাঃ, আমি ভাবছিলাম কিছুর কলকে টলকে থাকবে বুঝি। ঘনাদার মুখে তীব্র ভ্রুকুটি দেখা গেল। পুনু করে কি? সবে গল্পটা শুরু হচ্ছিল। রাত তো অনেক হয়ে গেল, এখন শুতে গেলে হয় না? এই রে, নিচেই নেমে যেতে হয় বুঝি। আমরা সন্ত্রস্ত, কিন্তু বাপি দত্ত নাছড়বান্দা। 4টে হাঁসের শোক ভাবা যায়? না, এখনই শোবো কি? হাঁসের পেটে নস্যির কৌটো কেন? বলুন ব্যাপারটা ক্লিয়ার করে। হাঁসের পেটে নস্যির কৌটো কেন? 1935 সালের জুলাই মাসের 17 তারিখে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমিতে তুষার ঝড়ে পথ হারিয়ে মরতে বসেছিলাম বলে দুনিয়ার সবচেয়ে সেরা শয়তান ফন ব্রুল সদল বলে নেকড়ের পালের মতন আমার পিছু নিয়েছিল বলে, প্রাণ যায় যাক, মান বাঁচাবার আর কোনো উপায় ছিল না বলে 16,010 ফুট উঁচু গুরলা গিরিদ্বারের 3 মাইল সোজা খাড়াইয়ের পথে ভূত দেখেছিলাম বলে, আর বন্দুকের শেষ গুলিতে চাঙ্গুটাকে মারতে পেরেছিলাম বলে। কথা শেষ করলেন ঘনাদা, কিন্তু আমাদের হাঁগুলো বুঝলো না। বাপি দত্তর হাঁটা সবচেয়ে বড়। কোন রকমে চোখ টোক কচলে হাঁ বুঝিয়ে ফেলল সে, কিন্তু মুখ কি তার থামে? ভূত? ভূতের নাম চাঙ্গু। সেই ভূত গুলিতে মারলেন, মরল? ভূত নয়, মারলাম চাঙ্গুটাকে। চাঙ্গু হলো ও অঞ্চলের নেকড়ে বাঘের নাম। তোমরা তো এখনো হাত মুখ ধোনি দেখছি। নেমন্তন্ন খেতে এসেছি মনে করলেই হয়? রুমাল আছে কি করতে? এই তো মুছে নিচ্ছি। হ্যাঁ, তারপর শুনি। তারপর নয়, তার আগে কৈলাসটাকে চক্কর দিয়ে মানস সরোবর আর রাক্ষসতাল হয়ে তাকলাকোটে এসে তখন আটকে গেছি। তাকলাকোট ভারতে আসার পথে তিব্বতের শেষ গ্রাম। তারপরেই বিপুলে গিরিদ্বার হয়ে ভারতে নামতে হয়। সেই গিরিদ্বার বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। পারাপার হওয়া মানুষের অসাধ্য। তাকলাকোটের মোড়ল জানালে শীতটা আমায় তাদের গ্রামেই কাটাতে হবে। না, আপত্তি করলাম না। কাছাকাছি দেখবার শোনবার মতন অনেক কিছুই তো আছে। 10-12 মাইলের মধ্যে সিম্বিলিং গুম্ফা, খেচরনাথ গুম্ফা তো বটেই। তাছাড়া কিছুটা দূরে গেলেই ওই অঞ্চলে এখনো নাকি ডং পাওয়া যেতে পারে। আর ডং যদি না মেলে তো গোয়া কি চো কি আধিয়ান পেলেই বা মন্দ কি? শিবু, আস্তে আস্তে। আসলে এই সবে এক পেট খেয়ে এসেছে কিনা মাথাটা কিরকম ঝিমঝিম করছে। মাথায় ঢুকছে না বুঝি? আমারই দোষ। আসলে তিব্বতের কথা বলতে গেলে সেখানকার ভাষা এসে যায়। গোয়া আর চো হলো ছোট আর বড় দু জাতের তিব্বতী হরিণ, আর আধিয়ান হলো সেখানকার বুনো ভেড়া। আর ডং বুঝি গাধা? ডং কি থেকে? আরে না না, ডং গাধা হবে কি করে? ডং হলো বুনো চামড়ি গাই, খুবই কম পাওয়া যায় আজকাল। হ্যাঁ, টাকলাকোটে থাকি আর এদিক সেদিক বন্দুক নিয়ে শিকারে বেরোই। শীতটা সেবার একটু আগেই পড়েছিল। যেদিকে যাই শুধু তুষার আর তুষার। জন্তু জানোয়ারও সব শীতের ভয় আগেই নিচে নেমে গেছে বোধহয়। বেশিরভাগ দিনই শুধু হাতেই ফিরতে হয়। এর মধ্যে একদিন মাথায় চড়ল গুরলা গিরিদ্বার থেকে আর একবার কৈলাস আর মানস সরোবর দেখব।
ভারতবর্ষ থেকে তিব্বতে যেতে ওখান থেকেই প্রথম কৈলাস দেখা যায়। মোড়ল মানা করলে। বুর্লাগিরির দ্বার এখন মানুষের অগম্য। তাছাড়া আকাশের লক্ষণও ভালো নয়। তবু কে শোনে কার কথা? বারফু পর্যন্ত 12 মাইল একরকম নির্বিঘ্নে গেলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই কোথায় আকাশ, কোথায় মাটি, আর খেয়ালই রইল না। তিব্বতের তুষার ঝড় যে কি বস্তু, যে নিজের চোখে দেখেছে তারও বর্ণনা করতে ভাষায় কুলোবে না। একেবারে প্রলয় কাণ্ড। ছেঁড়া ঘুড়ির মতন সে ঝড়ে কখনো শূন্যে, কখনো মাটিতে পাক খেয়ে কোথায় গিয়ে যে পৌঁছলাম তা জানি নে। হাত পাগুলো যে আস্ত আছে তাতেই আমি অবাক। শিবুর কাশিটা নিঃসন্দেহে ছোঁয়াছে। বাপি দত্ত বেজায় বিরক্ত। কি সব কেশব রুগী এখানে জুটেছে, হাসপাতালে গেলেই পারো। কিন্তু অবাক হওয়ার তখনও বাকি আছে। তুষার ঝড় যেরকম হঠাৎই খেপে ওঠে, সেরকম হঠাৎই ঠান্ডা হয়। গা ঝেড়ে ঝুড়ে উঠে দাঁড়িয়ে দেখি চেনা কোনো কিছুই চোখে পড়ছে না। এক একটা বড় পাহাড় ছাড়া আর সবই যেন নতুন। তিব্বতের তুষার তেপান্তরে হারিয়ে যাওয়া, সে আর আমার চেয়ে ভালো কে বুঝবে। 10 দিন 10 রাত হেঁটেও মানুষের আস্তানা খুঁজে বের করা দুঃসাধ্য। আর ততদিন টিকলে তো সঙ্গে মাত্র দিন দুয়েকের রসদ ছিল, তাও ঝড়ে কোথায় গেছে হারিয়ে। সঙ্গে শুধু হাতের বন্দুকটা, তাও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যে কোনো দিকে যাবার চেষ্টা করতেই হবে। পা বাড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। ঝড়ের ঝাঁকানিতে শেষে মাথায় খারাপ হয়ে গেল নাকি? আশ্চর্য! সে জনমানব শূন্য প্রান্তরে বিশুদ্ধ ফিনিশ ভাষায় কে যেন ডাকছে। আমার কথা শুনে যাও। আমায় গাঁটা দিল। শীতদাঁড়ার ভেতরটাও যেন শিরশির করে উঠল। চিমটি কাটলাম নিজেকে। লাগছে ৯৭,৭৫১কে ৮১,৯২২ দিয়ে গুণ করলাম একবার। না, মাথা তো খারাপ হয়নি একেবারে। এই আওয়াজ তবে কি? কোন অশরীরীর আওয়াজ। আবার সেই ডাক। আমার কথা শুনে যাও। এবার ভাষাটা ইংরেজি। আশ্চর্য, এই গলা যে খানিকটা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু তাই বা কি করে হতে পারে? 7 বছর পরে এখানে এই গলা তো শোনার কথা নয়। মিনিট কয়েক থেমে ঘুরে ঘুরে সেই ডাকটা আসছে বিভিন্ন ভাষায়। যেদিক থেকে সেই ডাকটা আসছিল সেই দিকেই এবার গুটি গুটি এগোলাম। কোথাও কোনো একটা ছায়া পর্যন্ত নেই, শুধু থেকে থেকে ওই আওয়াজ। খানিকটা দূরে গিয়ে একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। চোখে পড়ল ঝুড়ো তুষারে অর্ধেক ঢাকা একটা মানুষের দেহ। এ কি? এই যে সত্যি ডক্টর ক্যালিও, ফিনল্যান্ডের বিখ্যাত বৈজ্ঞানিক। 7 বছর আগে সিনকিয়াং থেকে তিব্বতে যাওয়ার পথে দস্যুদের হাতে যিনি মারা পড়েছেন বলে আমরা সবাই জানি। তার তিব্বতে যাওয়ার খেয়াল নিয়ে লেখালেখিও হয়েছিল অনেক কাগজে। হ্যাঁ, তারপর যা বলছিলাম, আমি ব্যাকুলভাবে সেখানে বসে পড়ে ডক্টর ক্যালিওর দেহটা পরীক্ষা করলাম। না, 7 বছর আগে তিনি মারা যাননি। মারা গেছেন মাত্র দিন 7 আগে। বরফের দেশ বলে দেহটা তেমন বিকৃত হয়নি। পৃথিবীর একজন শ্রেষ্ঠ রসায়নবিদের এর চেয়ে বুঝি 7 বছর আগে দস্যু দলের হাতে মারা যাওয়া ভালো ছিল। এই তুষার প্রান্তরে তিল তিল করে মরতে মরতে তিনি যে কত কষ্ট পেয়েছিলেন কে জানে। পর মুহূর্তে এই শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। ডক্টর ক্যালিওর গলার স্বরে সেই ডাক আবার, এবার ফরাসিতে। তুষার ঢাকা নিস্তব্ধ প্রান্তরে সে ডাক কোথা থেকে আসছে? সবাই চেয়ে দেখলাম, না,
তার মৃতদেহ থেকে অন্তত নয়। উন্মাদ করে দেওয়ার মতোই অলৌকিক ভয়াবহ ব্যাপার, কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে। আর তা রাখতে না পারলে সহজ সুস্থ মানুষ হিসেবে সেখান থেকে ফিরতে হতো না, বুঝলে? হে, আর ফন ব্রুলেরও সন্ধান পাওয়া যেত না। ফন ব্রুল মানে সেই শয়তান? কারেক্ট, ফন ব্রুল। সে যেমন শয়তান তেমনি চৌকস। তার সঙ্গে আসল টক্করটা লাগলো। তারপর কি হলো ফন ব্রুলের? এখনো তার কিছু হয়নি, তবে গুরলা পাসের প্রায় 50 মাইল দূরে এই দুর্দান্ত শীতে সে যেখানে একান্ত নির্জনে সদল বলে তার ছাউনি গেড়েছে, সেখানে কয়েকদিন বাদে সকালে এক পথ হারানো ডোকপা মানে রাখাল গিয়ে হাজির হলো। তুষার ঝড়ে তার সব খোয়া গেছে, উপসে ঠান্ডায় সে আধমরা। এক পাল চমড়ি আর ঝাপ্পুস, অর্থাৎ কিনা তিব্বতের চমড়ি আর ভারতবর্ষের গরু মেশানো গবাদি পশু টাকলাকোটে পৌঁছে দিয়ে সে ফিরছিল যুগল গুম্ফায়। মাঝে তুষার ঝড়ে তার সঙ্গীরা কে কোথায় গেছে সে জানে না। তিব্বতী ভাষা ফন ব্রুল জানে। সামান্য একটা তিব্বতী রাখাল হলেও তবু সে নানা প্রশ্ন করে তবে সেই ডোকপাকে ছাউনিতে ঠাঁই দিল। ডোকপা লোকটা কিন্তু কাজের। একদিন খেয়ে দিয়ে একটু চাঙ্গা হয়ে সে শুধুমাত্র কাজের গুণে ব্রুলের নজরে পড়ে গেল। তাঁবু পরিষ্কার, বন্দুক সাফ থেকে সাহেব শুভর এমন কোনো কাজ নেই সে জানে না। দুদিন বাদে তাকে দিয়ে হ্যাজাক বাতি সাফ করাতে করাতে ব্রুল হঠাৎ বিনা কারণে একটা বুটের ঠোক্কর দিল তার পেছনে। এই বেটা ভূত, এসব সাহেবদের কাজ শিখলি কোথায়? আগে বস কোত্থেকে আর শিখবো, সাহেবদের কাছ থেকে শিখেছি। হেডিন সাহেবের সঙ্গে ছিলাম যে কয়েকবার। হেডিন সাহেব? কে হেডিন? আগে হেডিন সাহেবকে চেনেন না বস? গরিবের মা বাপ তিনি, তার কত সুখ্যাতি করে সবাই। পুরো নামটা কি যেন, বেশ সোয়েন হেডিনই তো। বলিস কি রে, সোয়েন হেডিনের সঙ্গে কাজ করেছিস তুই? তাহলে তিব্বতের এই অঞ্চল তো তুই জানিস কিছু? আগে তার জানি না, এমন সব পাহাড় নদী হ্রদের খবর রাখি এদেশের লোকেরাও যার নাম জানে না। বেশ বেশ, কাল আমরা নতুন ক্যাম্প করব, তখন তোকে কাজে লাগবে। দেখবি বেশি ডাকাডাকি যেন করতে না হয়। এই বলে ব্রুল তো বেরিয়ে গেল। তাঁবু ওঠানোর ব্যবস্থা করতেই বোধহয়। কিন্তু ডোকপার দেখা পেতে তাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না। বিকেলে শিকার সেরে সন্ধ্যায় ফিরে এসে সে দেখে ডোকপা তখনও তার ঘরে বসে কিসব ঘাঁটাঘাঁটি করছে। এই, কি করছিস এখানে? ভূত কোথাকার, যা! আগে একটা জিনিস খুঁজছি বস, খুঁজে না পেলে যাই কি করে? জিনিস খুঁজছি? হতভাগা জানোয়ার, এটা তোমার জিনিস খোঁজার সময়? কি খুঁজছিস? কি? আগে একটু জল। জল? প্রথমটায় ব্রুল হাসবে না রাখবে ঠিক করতে পারল না। তার পরের মুহূর্তে তার প্রকাণ্ড বাঘের মতন মুখটা লাল হয়ে উঠল রাগে। আরেকবার বল, কি খুঁজছিস? আগে একটুখানি জল, ভারী জল, ডিউটোরিয়াম অক্সাইড। ডোকপা বলে কি? পায়ের তলার পৃথিবীটা হঠাৎ সরে গেলেও ব্রুল বোধহয় এমন চমকে উঠত না, কিন্তু সামলাতেও তার বেশিক্ষণ লাগলো না। তবে রে শয়তানের বাচ্চা, বাঘের ঘরে ঘোগের বাসা? পাক্কা 6.5 ফুট 150 কেজি শরীরটা নিয়ে সে ডোকপার ওপর ঝাঁপিয়ে পড়ল। অত বড় লাশটা তো আর চারটিখানি কথা নয়। একদিকে তাঁবু ছিঁড়ে একটা কোণ ঝুলে পড়ল। হ্যাজাক বাতিটা যেটা হাতে নিয়ে খুঁজছিলাম আর কি, সেটা একটু সরিয়ে রেখে বললাম, তাঁবুটা এত ছোট, এর মধ্যে এত লাফালাফি দাপাদাপি করাটা কি ভালো? ও বুঝেছি বুঝেছি, আপনি তাহলে ডোকপা। আমিও তাই ভাবছিলাম ডোকপাটা এলো কোথা থেকে। বাপি দত্ত হঠাৎ লাফ মেরে উঠেছে উত্তেজনায়। করুণা মিশ্রিত অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে একবার চেয়ে ঘনাদা আবার শুরু করলেন। গাটা ঝেড়ে ঝুড়ে উঠে ব্রুল একটু বেশ হতভম্ব হয়ে আমার দিকে একবার তাকালো। যা শিক্ষা ওইটুকুতেই হয়েছে।
তাতে গায়ের জোর পরীক্ষা করার উৎসাহ আর তার তখন নেই, কিন্তু ভেতরের জ্বালা যাবে কোথায়? কে তুই? কি মতলব তোর? বললামই তো মতলবটা, শুধু একটু ভারী জলের খোঁজ পাওয়া। এক শিশি যে জল এই হাইড্রোজেন বোমার যুগে বেচলে সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে কাটিয়ে দেওয়া যায়। ডক্টর ক্যালিও প্রাণের মায়া ত্যাগ করে সুদূর তিব্বতে এসে যে ভারী জলের একটা স্বাভাবিক গুপ্ত হ্রদ খুঁজে পেয়েছেন, পিপে পিপে চালান দিলেও যা 100 বছরে ফুরবে না। তিনি কাজ ছেড়ে দেশে ফেরার মুখে নিরীহ সাধারণ পর্যটক ভেবে যে জলের হ্রদ আবিষ্কারের কথা তোমার মতন শয়তানকে বলেছিলেন, ডক্টর ক্যালিওকে মৃত্যুর মুখে ফেলে এসে তার সেই হ্রদের ম্যাপ চুরি করে তুমি এখন সেই হ্রদের সন্ধানে চলেছ। এসব কথা তুই জানলি কি করে? জানলাম ডক্টর ক্যালিওর কাছে। হতে পারে না, ডক্টর ক্যারিওকে কথা বলার অবস্থায় আমি দেখে আসিনি। তাই নাকি? শয়তানটার কাছে এতক্ষণ এই স্বীকারোক্তিটাই চাইছিলাম। কোথা থেকে জানলি তুই আগে বল। তাহলে শোনো, জানলাম ডক্টর ক্যালিওর ভূতের কাছে। ভূতের কাছে? হ্যাঁ, ভূতের কাছে। আর জেনেছি যে ঠিক, তাতে কোনো সন্দেহ আছে কি? কিন্তু জেনে তোর লাভ কি? হঠাৎ ব্রুল তাঁবুর ধারে রাখা তার বন্দুকটা তুলে নিয়ে আমার দিকে উঁচিয়ে তার চাল আর গলা দুটোই বদলে ফেলেছে। এই জলের হ্রদ কি তুই কোনোদিনও খুঁজে পাবি ভেবেছিস? আর পেলেও তোর মতো নিগার কালো মরকটের কাছে ও জল কিনবে কি? বিদ্রুপের হাসি হাসতে গিয়েও হঠাৎ ব্রুল থমকে আমার দিকে হাঁ করে চেয়ে রইল। টুপি সমেত মাথার চুলটা আর তিব্বতীতে চেহারার ধরনের সামান্য যে কটা দাড়ি গোঁফ মুখে ছিল, তা আমি তখন খুলে ফেলেছি। দাস? হ্যাঁ মুলার, সেই দাস, ঘনশ্যাম দাস। তোমার সঙ্গে অনেকদিন বোঝাপড়া যার বাকি। ডক্টর ক্যালিও তোমার নিরীহ ব্রুল বলে জেনেছিলেন, কিন্তু আমি তোমার আসল পরিচয়টা ভুলিনি। বিজ্ঞানের কলঙ্ক, জালিয়াত, খুনে, ফাঁসির আসামি, জেল পালানো মুলার। জীবনের প্রথমে ল্যাবরেটরির রেডিয়াম চুরি করে ধরা পড়ে যে অনেকবার নাম পাল্টেছে, সেই। যাক, ভালোই হয়েছে দাস, নিজে থেকে এই সুযোগটা আমাকে দিয়েছ। মোলার নামটা যারা ভোলেনি তাদের সংখ্যা আমি কিছু কমাতে চাই। মুলার বন্দুকটা আমার দিকে বাগিয়ে ধরল। এসে বললাম, শিকার করে এই তো ফিরলে, বন্দুকে আর টোটা আছে কি? ও নাইস পয়েন্ট দাস, আছে একটাই, আর সেটা তোমার মতো মরকটকে মারার জন্য যথেষ্ট। কিন্তু এই মরকট মারা গেলে ভারী জলের হ্রদ আর খুঁজে পাবে কি? পাবো না মানে? সে ম্যাপ তুই চুরি করেছিস? নইলে কি আর শুধু শুধু তোমার খিদমতগারি করতেই তাঁবুতে ঢুকেছি ভেবেছ? সামলে সামলে, আমাকে মারলে ম্যাপ পাবে কোথায়? সে কি আর আমি আমার বুক পকেটে রেখে দিয়েছি? কোথায় রেখেছিস? বলবো বলবো, কিন্তু হ্রদের জলের আমার আধা বকরা চাই। আধা বকরা? ওকে, তাই শুনি, কোথায় ম্যাপ? বলছি বলছি, অত ব্যস্ত কেন? আগে বকরাটা কিরম শোনো। কিরকম? যে শিশিতে জলটা চালান যাবে সেটা তোমার, আর জলটা আমার। কি? এই অবস্থায়, এই ঠাট্টায় একেবারে চিড়বিড়িয়ে উঠে মুলার এক পলকের জন্য বোধহয় একটু অসাবধান হলো। এক হ্যাচকায় বন্দুকটা কেড়ে নিয়ে হ্যাজাকটা আছড়ে ফেলে আমি তৎক্ষণাৎ তাঁবু থেকে দিলাম ছুট। হ্যাজাক বাতিটা বৃথাই পড়েনি। ছুটতে ছুটতে দূর থেকে ফিরে দেখলাম তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলছে। মুলারের মতন শয়তানকে যে ওইটুকুতে ঠেকানো যায় না,
পরের দিন সকালেই তা টের পেলাম। তিব্বতের মতন উঁচু মালভূমির পাতলা হাওয়ায় প্রাণপণ ছুটে, ক্লান্তিতে, খিদে, তখন সত্যি আমার কাহিল অবস্থা। সেই অবস্থায় মাঝারি গোছের একটা তুষার চূড়োর উপর উঠে চারিদিক দেখতে গিয়ে বুকটা হঠাৎ ধক করে উঠল। পিঁপড়ের মতন হলেও বহুদূরে একটা চলন্ত প্রাণীকে দেখা যাচ্ছে। সেটার কিছুই নয়, মুলার স্বয়ং, আর তার পায়ে স্কি। শয়তান যে সঙ্গে করে স্কিও এনেছিল ভাবিনি। শুধু পায়ে দৌড়ে তার সঙ্গে কতক্ষণ পারবো। হাতের বন্দুকটা ভার হলেও ফেলে দিতে তো আর পারি না। প্রাণও যদি যায়, এই ম্যাপ মুলারকে পেতে দেব না। এই পণ করে খোলা প্রান্তর ছেড়ে এবার পাহাড়ের গায়ে গায়ে যেতে লাগলাম। কিন্তু খিদে যে 32 নাড়িতে পাক দিচ্ছে, পেটে কিছু না পড়লে তো আর দাঁড়াতেই পারবো না। হঠাৎ পাহাড়ের একটা বাঁক ঘুরতেই হাতে যেন স্বর্গ পেলাম। দেখি সামনে একটা চূড়োর ওপর কয়েকটা মং গারু সেংচং বসে আছে। স্বর্গের পাখি? সে বলতেই পারো। জাতিতে ব্রাহ্মণী, বালি হাঁস। শীতের সময় ভারতের গরমে সব জলায় উড়ে যাবার পথে বোধহয় বিশ্রাম নিতে নেমেছে। বন্দুকে একটা মাত্র গুলি, কিন্তু তাতেই আহারের সমস্যা মিটে যাবে মনে করার সঙ্গে সঙ্গে আর একটা মতলব মাথায় বিদ্যুতের মতন খেলে গেল। কিন্তু গুলি না করে হাঁস ধরি কিভাবে? সে সমস্যা ভাগ্যই মিটিয়ে দিল। চমকে দেখি পাহাড়ের অন্য ধার দিয়ে নিঃশব্দে একটা চাঙ্গু, মানে নেকড়ে বাঘ, ওই হাঁসের লোভেই গুড়ি মেরে এগিয়ে আসছে। দুরু দুরু বুকে বন্দুক বাগিয়ে বসে রইলাম। 5, 10, 15 সেকেন্ডে নেকড়েটা ঝাঁপিয়ে হাঁস ধরার সঙ্গে সঙ্গে গুলি। নেকড়েটা লুটিয়ে পড়লো মরে, আর তার মুখ থেকে গড়িয়ে পড়লো ভয়ে আদমরা অজ্ঞান হাঁসটা। দৌড়ে গিয়ে হাঁসটাকে তুলে নিলাম। না, জখম কিছু হয়নি, শুধু ভয়েই অসাড়। দেখতে দেখতেই সাড় ফিরল তার। আর ম্যাপটা পাকিয়ে দলা করে যার মধ্যে রেখেছিলাম, সে ছোট্ট কৌটোটা হাঁসটার মুখে পুরে দিয়ে বেশ করে ঝাঁকুনি দিলাম। কোঁত করে হাঁসটা সে কৌটোটা গিলে ফেলতেই তাকে শূন্যে দিলাম ছুঁড়ে। বড় বড় হয়ে দুবার পাখা ঝাপটাতেই সে দূর আকাশে উধাও হয়ে গেল। বুঝলাম হিমালয় পার না হয়ে সে আর থামবে না। সে হাঁস এই ভারতবর্ষের না হোক, দুনিয়ার কোনো না কোনো জলাশয় শীতকালে আসেই। আজও তাই তাকে খুঁজছি। কজন বড় বৈজ্ঞানিককেও গোপনে কথা জানিয়েছি। তাদের ভাড়া করা অন্তত 300 শিকারীও এই খোঁজে ফিরছে। তাহলে এখনো হাঁসটা পাওয়া যেতে পারে? আলবাত পারে। কিন্তু মুলার মুলার কি করলো? বন্দুকের শব্দ পেয়েও আপনাকে ধরতে পারলো না? ঠিক মনে করিয়েছ, মুলারের কথাটাই বাকি রয়ে গেছিল। মুলার আমাকে ধরতে পারলো বই কি, আর সেটাই হলো তার কাল। হাঁস উড়িয়ে দিয়ে লুকিয়ে পালাবার চেষ্টাতে ছিলাম, কিন্তু তার আর তখন উপায় নেই। যে দেখি স্কিতে চড়ে সে একেবারে পাহাড়ের তলায় পৌঁছে গেছে। স্কি ছেড়ে সে ওপরে উঠতে শুরু করলো। এবার আমার হাতে খালি বন্দুক, আর তার হাতে গুলি ভরা বন্দুক। চূড়োর এমন জায়গায় আছি যে লুকোবার উপায় নেই। ক্রমশই সে এগোচ্ছে। আর একটু উঠলেই সে অনায়াসে গুলি করতে পারবে। খালি বন্দুকটা তার দিকে ছুঁড়ে মারলাম উপায়ন্তর না দেখে। সেটা বেয়াড়া একটা পাথরে ঠোক্কর খেয়ে এক রাশ তুষার গুঁড়ো উড়িয়ে সশব্দে নিচে গিয়ে পড়ল। তাকে ছুঁতেও পারল না। তার আনন্দের হাসি তখন পৈশাচিক হয়ে উঠেছে আমার কানে। আর উপায় নেই, নড়বার মতো একটা পাথরও নেই কাছে। বরফ ঝুড়ো নিচে মুলার ভালো করে বন্দুক বাগিয়ে তাক করেছে আমায়। বন্দুকের গুলি তার ছুটল, কিন্তু একটু দেরিতে। সে তখন খাড়া পাহাড় দিয়ে তুষার গুঁড়োর সঙ্গে গড়াতে গড়াতে নিচে বরফের নদীর মধ্যে কবর হতে চলেছে। তার সঙ্গে সেই চাঙ্গু, মানে নেকড়েটাও। সেইটেরই লাশটা শেষ পর্যন্ত কিছু না পেয়ে ছুঁড়ে দিয়েছিলাম। আচ্ছা, ওই নস্যির কৌটোটা পেলেন কোথায়? ওই যেটার মধ্যে ম্যাপটা রেখেছিলেন, নস্যি নিতেন নাকি তিব্বতে? নস্যির কৌটোর কথা বলেছি তাই না? আসলে এতটাই একরকম দেখতে। ও আসলে ফিল্ম যাতে থাকে সে ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো মুলারের তাঁবুতে পেয়েছিলাম। তবে ভাগ্যিস ডক্টর ক্যালিওর ভূত আপনাকে ডেকেছিল, বলুন।
তার কাছেই তো সব জানতে পারলেন। তা ভূতই বলতে পারো, তবে আসলে জিনিসটা একটা টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার? আমরা প্রত্যেকেই দস্তুর মতো হাঁ। হ্যাঁ, ডক্টর ক্যালিও জন্তু জানোয়ার থেকে পাখি টাকির আওয়াজ বা তিব্বতীদের কথাবার্তা তুলে নেওয়ার জন্য ওটি সঙ্গে রাখতেন। শেষ পর্যন্ত মুলারের মতলব বুঝতে পেরে ওই যন্ত্রটি কাজে লাগাবার অদ্ভুত ফন্দি বার করেন। নিজের সব কথা তার জানা 10টি ভাষায় ওই যন্ত্রে রেকর্ড করে নিয়ে ওইটি লুকিয়ে রেখেছিলেন বরফের ভেতরে। আর মারা যাওয়ার আগে যন্ত্রটিতে এমন প্যাঁচ কষেছিলেন যে ফিতেটা নিজে থেকে একবার গুটিয়ে যায় আর একবার খুলে যায়। কথাগুলো ঘুরে ঘুরে শোনা যায়। আওয়াজটাকে ধরে আমি যন্ত্রটাকে খুঁজে বের করি একটা পাথরের তলায়। অন্য কটা ফিতে থেকে বাকি কথাগুলো কিছুটা জানতে পারি, কিন্তু যন্ত্রটা বরফের গুঁড়ো ঢুকে ঝড়ের ধাক্কায় পাথরের ঠোকাটুকি খেয়ে প্রায় তখন বিকল হয়ে এসেছে। আমি কিছুটা জ্বালাতে একেবারে বন্ধ হয়ে যায়। ফিতেটাগুলো সঙ্গে আনতে পারতেন, বুনো হাঁসের পেছনে ধাওয়া করার দরকার হতো না আর। শিবু মাঝে মাঝে এরকম বাঁকা বাঁকা মন্তব্য করেই থাকে, কিন্তু আজ ঘনাদা বিরূপ হওয়ার আগেই মার মুখ হয়ে উঠল ওই বাপি দত্ত। আনবার হলে ঘনাদা আনতেন না? আহম্মক। বলাই বাহুল্য, সেই থেকেই আমাদের টেক্কা দিয়ে বাপি দত্তই হয়ে উঠল ঘনাদার সবচেয়ে বড় ভক্ত। আর হাঁস খেতে খেতে আমাদের অরুচি ধরে গেল। আর হাঁস খাইয়ে খাইয়ে আমাদের পাগল করে না তুললে বুনো বাপি দত্তকে অমন একদিন খেপে গিয়ে মেস ছাড়তে হয় না। আর ঘনাদাও থাক, সে কথা না হয় পরে বলা যাবে। আসলে সমস্ত দোষটাই ওই বাপি দত্তের। বেটা 2 মাসে বিগড়ি হাঁসের পিছনে বেশ কিছু গচ্চা দিয়ে নিজেও জব্দ হয়ে গেল, আমাদেরও মেরে গেল। আপনি মজিলি তুই মজালি লঙ্কায়, এই আর কি। গায়ের জোরে না মারুক, যাওয়ার সময় বাপি দত্ত যেসব বাক্যবান ছেড়ে গেছে, নেহাত গন্ডারের চামড়া না হলে আমরা তাতেই কাবু হতাম। সেদিন মানে আজ থেকে ঠিক সপ্তাহখানেক আগে বাপি দত্ত রোজগারের মতো মিউনিসিপাল মার্কেট থেকে হাঁস কিনে এনে নিজেই যথারীতি কাটতে বসেছে। তার বিরাম নাই, বিশ্রাম নাই, এবং ধৈর্য তার অসীম সন্দেহ নাই। গত 2 মাস ধরে রোজ মাঙ্গারু সেংচং অর্থাৎ বিগড়ি হাঁস কেটে কেটে নাড়ি ভুঁড়ি ছাড়া কিচ্ছুটি না পেয়েও সে দমেনি। ঘনাদার সেই 7 রাজার ধন এক মানিকের কৌটো কোনো না কোনো দিন ঠিকই হাঁসের পেট থেকে বেরিয়ে এসে হঠাৎ তাকে রাজা করে দেবে, এই দৃঢ় বিশ্বাস নিয়েই সে রোজ হাঁস কাটতে বসে। অন্যদিন আমরা কাছাকাছি ঘোরাফেরা করে ঠাট্টা বিদ্রুপ মাঝে মাঝে করি। কি হে দত্ত, কৌটো পেলে? দু একটা পাতি হাঁস টাস কেটে দেখো না হয় এবার, বিগড়ি হাঁস তো অনেক হলো। এই দিন কিন্তু আমরা বাপি দত্ত হাঁস কাটতে বসার পরপরই যে যেখানে পারি গা ঢাকা দিয়েছিলাম। হঠাৎ বাপি দত্তর বাজখাই চিৎকারে মেস কম্পমান। ইউরেকা! ইউরেকা! পেয়েছি, পেয়েছি, পেয়েছি! আমরা যে যার জায়গা ছেড়ে বেরিয়ে দোতলার বারান্দা থেকে সবিস্ময়ে নিচে উঁকি দিয়েছি। এবার ঘনাদা যে ঘনাদা, তিনি পর্যন্ত তার তেতলার ঘর থেকে নেমে এসে বারান্দা দিয়ে গলা বাড়িয়েছেন। বাপি দত্ত নিচের উঠোনে রক্তাক্ত শরীরে কি একটা রক্তমাথার জিনিস হাতে তুলে ধেই ধেই করে নাচছে। আরে কি দেখছেন কি হাঁ করে? সকলে নিচে আসুন, আরে নিচে আসুন। মার দিয়া কেল্লা, কীর্তিমাত কেল্লা ফাতে। আমরা বাধ্যের মতো শশব ব্যস্ত হয়ে নিচে নেমে গেছি, অনিচ্ছুক ঘনাদাকেও এক প্রকার টানতে টানতে সঙ্গে নিয়ে। নিচে নামবার পর বাপি দত্তের গলায় যত উত্তেজনা, আমাদের মুখে তত বিমূঢ় বিস্ময়। দেখি বাপি দত্তর হাতে একটা রক্ত মাখা নস্যির কৌটো। সেই কৌটো লাস ভেগাস কিনে ফেলেও যেটা দিয়ে 2-1টা ছোট ছোট দ্বীপ কেনা যায়। বাংলা, বিহার, উড়িষ্যা ইজারা নেওয়া যায়, সেই কৌটো তুমি পেয়ে গেলে বাপি? ইয়েস! তা তোমরা কি ভেবেছিলে বাপি দত্ত এমনি এমনি কিছু করে না? আজ পর্যন্ত সে কিছু করতে চেয়েছে কিন্তু করতে পারেনি, এমন হয়নি, বুঝেছো? কি ঘনাদা, দেখুন কেমন বের করে ফেললাম। বাপি দত্ত কৌটোটাকে সগর্বে ঘনাদাকে দেখিয়ে হঠাৎ আজকে শেষ হাঁসটার পেট থেকে তার কৌটো প্রাপ্তির রোমহর্ষক গল্পটি সবিস্তারে সকলকে শুনিয়েছে। কিন্তু এ কি, ঘনাদার মুখ তো অদ্ভুত আচরণ করছে। সেই ধারালো বিদ্রুপের ঢঙে কেমন কি বলেছিলাম ভাবখানার বদলে তার মুখটাকে যেন একটু ভেবা চাকাই দেখাচ্ছে। খেই ধরল শিশির। আচ্ছা, ওই কৌটোটা এবার খুললে হতো না? আর খোলবার সম্মানটা নিশ্চয়ই ঘনাদারই পাওয়া উচিত। কি ঘনাদা? নিশ্চয় নিশ্চয়, অবশ্যই।
নিন ঘনশ্যামদা, খুলুন। বাপি দত্ত কৌটোটা সোৎসাহে ঘনাদার দিকে এগিয়ে দিয়েছে, কিন্তু ঘনাদার হঠাৎ হলো কি? এত বড় বিজয় গৌরবের মুহূর্তে তিনি যেন কেটে পড়তে পারলে বাঁচেন। তিনি শটান সিঁড়ির দিকে পা বাড়িয়েছেন। না না, আমার কি দরকার? ও কৌটো তোমরাই খোলো না, ও তোমরাই খোলো। নাছোড়বান্দা বাপি দত্ত তাকে যথারীতি আটকেছে। তা কি হয় নাকি? কি যে বলেন স্যার, আপনার কৌটো আপনাকেই খুলতে হবে, হবেই। অগত্যা ঘনাদা নাক কুঁচকে যেন সাপের ছুঁচো গেলার মতো করে সন্তর্পণে সেই রক্তমাথা কৌটোটিকে ধরে দু আঙুলে ছিপি ঘুরিয়ে কৌটোটি খুললেন। আমরা সকলে তখন উদ্গ্রীব হয়ে তার চারধারে ঘিরে দাঁড়িয়েছি। বাপি দত্ত চোখ দুটো প্রায় কৌটোর ঠেলে বুঝি বেরিয়েই আসে। কৌটোর ভিতর থেকে বেরিয়েছে এক টুকরো কাগজ। এই তো সেই ম্যাপ। ইয়াহু! বাপরে বাপ, উল্লাসের যা দাপট! এ প্রায় মোহনবাগান কি ইস্ট বেঙ্গলের লাস্ট মোমেন্টে গোল দিয়ে বড় ম্যাচ জিতে নেওয়ার সামিল। বাপি দত্ত আর ধৈর্য ধরতে পারল না। ঘনদার হাত থেকে কাগজের পাকানো টুকরোটা ছিনিয়ে নিয়ে সে নিজের অজান্তেই খুলে ফেলল। আর তারপর তার মুখে পরপর যে ভাবান্তর দেখা গেল কয়েক মুহূর্তের মধ্যে, তার ছায়া ছবিতে হলে হাততালি পেত। প্রথমে আহ্লাদে আটখানা, তারপর চমকে আক্কেল গুড়ুম, তারপর একেবারে কাল বৈশাখীর গাঢ় মেঘ। আর সেই মেঘই যেন গর্জে উঠল এবার। কে করেছে এই জঘন্য কাজটা? কার এত শয়তানি? হ্যাঁ, কার এত বড় সাহস? গৌর খুব বোকার ভালো মানুষ সেজে কাগজের টুকরোটা নিয়ে পড়ে শুনিয়েছে আমাদের। সেই কাগজের টুকরোয় কালো কালিতে গোটা গোটা করে ছাপার হরফের মতো লেখা, ঘনাদার গুল। কি? ঘনাদার গুল। কাশি বড্ড ছোঁয়াচে জিনিস। তারপরে যেটা ঘটলো সেটা আপনাদের আগেই বলেছি। মানে যে লঙ্কা কাণ্ড ঘটলো তার পরিণামেই বাপি দত্ত মেস ছাড়ল। আর ঘনাদা ছেড়েছে না আমাদের। সংকটজনক পরিস্থিতি। গত 7 দিন ধরে তিনি স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন তেতলার ঘরে। তার মান ভাঙানোর সমস্ত ফন্দি ফিকির যেন কঞ্চিত তীরের মতো দুর্ভেদ্য বর্মে ঠেকে নিষ্ফল হয়ে যাচ্ছে। তার গুলি হোক গল্পই হোক, সেগুলো না শুনতে পেয়ে আমরা কিন্তু বিষম কষ্টে আছি। আপনাদের মাথায় তার রাগ ভাঙানোর যদি কোনো ফন্দি আসে, তাহলে দয়া করে আমাদের এই 72 নম্বর বনমালী নস্কর লেনের বাসিন্দাদের একটু জানাবেন প্লিজ। আজ আসি, নমস্কার। ঘনদার যে গল্পটি এতক্ষণ আপনারা শুনলেন, অত্যন্ত চমৎকার একটি গল্প। ঘনদার এই পর্ব ছাড়াও আরও বেশ কয়েকটি পর্ব পর্যায়ক্রমে এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হবে। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে আমি পর্যায়ক্রমে সকল গল্পগুলি এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি অডিও গল্প বা কার্টুন গল্প অনেক শুনতে পছন্দ করি।
ঘনাদার চরিত্রটি অনেক আগেই বই আকারে পাবলিশড হয়েছিল। আমি সেই সময় বই থেকে ঘনাদার গল্পগুলো অনেক পড়েছি এবং তার মধ্যে আমি হঠাৎ ছোট থাকতে হঠাৎ শুনতে পাই যে ঘনাদার গল্পগুলো অডিও আকারে ইউটিউবে আছে বা বিভিন্ন এফএম রেডিওতে প্রকাশ পায়। তো তখন আমি এই গল্পগুলো শুনি এবং তখন আমার মনে হয় যে গল্পগুলো ডাউনলোড করে রাখা উচিত। তো সে কারণে তখন আমি গল্পগুলো নিজের কাছে সংরক্ষণ করে রাখছিলাম। তো এখন যেহেতু আমাদের সব কিছু ডিজিটাল হয়ে গেছে, আগের মতো অডিও আর পাবলিশড হয় না, তাই ইউটিউবে আমি সকল অডিওগুলো ভিডিও আকারে পাবলিশ করব এবং এই চ্যানেলের মধ্যে ঘনাদা ছাড়াও আরও যে সকল অডিও গল্পগুলি আছে সেই গল্পগুলি আমি আপলোড দিয়ে থাকি এবং এই চ্যানেলের মধ্যে সকল ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই গল্পগুলি শুনে যদি আনন্দিত হন বা আপনাদের ভালো লাগে, এটাই আমার সার্থকতা। তো আজকের মতো গল্প এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।